আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে বাংলাদেশের ভোট নিয়ে এএফপির বিশ্লেষণ। নির্বাচন কেন্দ্রিক ৯০% অপতথ্যই আসছে ভারত থেকে। অপরদিকে মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে রাহুল গান্ধী। এবং ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান ও ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন সুযোগ নেওয়ার চেষ্টায় চীন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের ভোট নিয়ে এএফপির বিশ্লেষণ। নির্বাচন কেন্দ্রিক ৯০% অপতথ্যই আসছে ভারত থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের এক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এই সুসংগঠিত অপপ্রচার বা ডিসইনফরমেশনের ৯০% বেশি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ছড়ানো হচ্ছে। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর প্রথম এই নির্বাচনে জনমত প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা অসংখ্য ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ইতিপূর্বে জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে সহযোগিতা চেয়েছিলেন। এএফপির প্রতিবেদন বলছে, অপপ্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের দাবি। হিন্দু জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে প্রায় ৭ লাখেরও বেশি পোস্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেইটের প্রধান রকিব নায়েক জানিয়েছেন, এই অপতথ্যের ৯০%ই ভারত থেকে তৈরি হয়েছে এবং বাকি অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা হিন্দুত্ববাদী নেটওয়ার্ক থেকে ছড়ানো হয়েছে। অথচ গত জানুয়ারিতে প্রকাশিত পুলিশি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ঘটা ৬৪৫টি ঘটনার মধ্যে মাত্র ১২% ছিল সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষমূলক। নির্বাচনী মাঠের অন্যতম প্রধান দাবিদার বিএনপি ও জামায়াতে ইসলামের বিরুদ্ধেও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি ভারতে আইপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে হিন্দু মৌলবাদীদের তৈরি করা চরম উত্তেজনা শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার মতো পরিস্থিতিতেও গড়িয়েছে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, এই ব্যাপক অপপ্রচারের পেছনে সরাসরি ভারত সরকারের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে চরমপন্থীদের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে তাদের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। মোদি সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে একতরফা বলে অভিহিত করে তিনি অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। রাহুল গান্ধী এই চুক্তিকে ভারতের স্বার্থে একটি পাইকারি আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। বক্তব্য চলাকালীন রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ভারত মাতাকে বিক্রি করতে সরকারের লজ্জা করছে না কেন? তিনি অভিযোগ করেন, এই চুক্তির ফলে ভারত কার কাছ থেকে তেল কিনবে তা এখন আমেরিকা নির্ধারণ করবে। কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে ভারতীয় বাজার ছেয়ে যাবে, যা দেশীয় কৃষকদের জন্য এক বহবাহ পরিস্থিতির সৃষ্টি করবে। এই চুক্তির ফলে ধ্বংস হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যুদ্ধের যুগ শেষ সংক্রান্ত পুরনো মন্তব্যের রেশ ধরে রাহুল গান্ধী বলেন, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং বিশ্ব এখন যুদ্ধের যুগের দিকেই ধাবিত হচ্ছে। সূত্র দ্য হিন্দু। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন।
পাকিস্তান সুপার লিগের এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না। ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়া মহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বা অপারেশন সিন্দুরের সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সুযোগ নেওয়ার চেষ্টায় চীন। ২০২৬ সালের শুরুর দিকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় সেই শূন্যস্থান পূরণে এবং নিজের প্রভাব বিস্তারে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে চীন। গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা এবং দিল্লির প্রভাব হ্রাসের সুযোগকে কাজে লাগিয়ে বেইজিং এখন ঢাকার জন্য প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা বাংলাদেশকে চীনের বিনিয়োগের দিকে আরও বেশি ঝুঁকতে বাধ্য করছে। চীন এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও বাণিজ্যিক আলোচনার গতি ত্বরান্বিত করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে কানেক্টিভিটি এবং সীমান্ত সংক্রান্ত কিছু অমীমাংসিত ইস্যুতে অস্বস্তি তৈরি হওয়ায় বাংলাদেশের বর্তমান নীতিনির্ধারকরা বেইজিংয়ের প্রস্তাবগুলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এই পরিস্থিতিকে ভারতের জন্য একটি বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দিল্লির প্রভাব কমে আসা এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বেইজিংয়ের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এই অঞ্চলে ভারতের কৌশলগত আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।